আসসালামু আলাইকুম। তো আজকে হলো আমরা কিছু ভেক্টর রাশি নিয়ে আলোচনা করব। আমরা যে ভেক্টর রাশি পড়েছি, বিভিন্ন টাইপের ভেক্টর রাশি থাকতে পারে, ওটার ভিতরে কয়েকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথম আমাদের যে ভেক্টর রাশিটা আছে ওইটা হচ্ছে স্বাধীন ভেক্টর। তো কোনো ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছামতো পছন্দ করা যায়, তবে সেই ভেক্টরকে আমি বলতেছি স্বাধীন ভেক্টর। আচ্ছা, তো আমি আগের ক্লাসেই পড়েছিলাম যে ভেক্টর রাশিটা যে ভেক্টর রাশিকে একটা সরলরেখা দিয়ে প্রকাশ করা হইতেছে এবং এই সরলরেখাটা যে বিন্দু থেকে আঁকা হয় ওইটাকে আমি বলি কি পাদবিন্দু। যে বিন্দু থেকে আঁকা হইতেছে ওটাকে কি বলতেছি? পাদবিন্দু। এই যে দেখেন, আপনাকে যদি একটা বলে যে 5 নিউটনের একটা বল আঁকো এবং দক্ষিণ দিকে, সাপোজ ধরেন এই দিককে আমি ধরে নিলাম দক্ষিণ দিক, এটা এটা দক্ষিণ দিক, এদিক হচ্ছে দক্ষিণ দিক। তো দক্ষিণ দিকে একটা 5 নিউটন মানের আপনাকে বল আঁকতে বলছে, তো আপনি এঁকে দিলেন এইটা। আপনি আঁকতে পারেন এইটা অথবা এইটাও। এই তিনটাই হচ্ছে কি আমার 5 নিউটন মানের বল এবং তিনটাই হচ্ছে আমার দক্ষিণ দিকে নির্দেশ করতেছে। তো এখানে এরকম না যে আমার এই বিন্দু থেকেই আঁকতে হবে অথবা এই বিন্দু থেকে আঁকতে হবে। আমি যদি এইটাও আঁকি জাস্ট দৈর্ঘ্য সমান রেখে, তাইলে এটাও 5 নিউটন মানে একটা দক্ষিণমুখী বল হইতেছে। তার মানে সবগুলা রেখার দৈর্ঘ্য সমান হইতে হবে, বাট পাদবিন্দু কোথায় হবে এটা কিন্তু নির্দিষ্ট না, ফিক্সড না। আমি যে কোনো বিন্দু থেকে যদি দক্ষিণ দিকে একটা রেখা টেনে, সমান দৈর্ঘ্যের রেখা টেনে একটা তীর চিহ্ন দিয়ে দেই, সরি, ওইটাই আমাকে বুঝিয়ে দিচ্ছে কি 5 নিউটন মানের বল। তো আমার দক্ষিণ দিকে বল আঁকার জন্য আমি কি করব? সমান মানের একটা রেখা টানবো। পাদবিন্দু কোথায় হবে এটা কিন্তু নির্দিষ্ট না, যে কোনো বিন্দু থেকে আমি যদি দক্ষিণ দিকে সমান দৈর্ঘ্যের একটা রেখা টেনে মাথায় তীর চিহ্ন দিয়ে দিই, তাহলে ওটা 5 নিউটন মানের একটা বল বুঝিয়ে দিচ্ছে। তার মানে এখানে আমার পাদবিন্দু নির্দিষ্ট না, ফিক্সড না। তো কোনো ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছা মতো পছন্দ করা যায়, ওটাকে আমি বলতেছি কি স্বাধীন ভেক্টর। তো এটা হচ্ছে আমাদের একটা স্বাধীন ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর কি? স্বাধীন ভেক্টরের উল্টা। এখানে কি হইতেছে, কোনো ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছা মতো পছন্দ করা না যায়, অর্থাৎ কোনো নির্দিষ্ট বিন্দুকে যদি পাদবিন্দু হিসেবে নির্দিষ্ট করে রাখা হয়, তবে তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। তো আগে থেকেই যদি কোনো বিন্দুকে আমি পাদবিন্দু হবে এটা নির্দিষ্ট করে রাখি, ফিক্সড করে রাখি, তাহলে তো আর আমার পাদবিন্দু সরানোর সুযোগ নেই। তো যদি কোনো বিন্দুকে আগে থেকেই ফিক্সড করে রাখা হয় পাদবিন্দু হিসেবে, তাহলে ওইটাকে আমি বলতেছি সীমাবদ্ধ ভেক্টর। যদি জিজ্ঞেস করা হয় আপনার বাসা থেকে কলেজের দূরত্ব সরণ কত, দূরত্ব তো স্কেলার রাশি, সরণ কত, তাহলে আপনি কি বলবেন? আপনার যদি একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলে, তাহলে পাদবিন্দু হবে আপনার বাসা, শীর্ষবিন্দু হবে আপনার কলেজ। কারণ আপনার বাসা থেকে তো কলেজের সরণ চাইছে, তাহলে আমি আঁকবো কোথা থেকে ভেক্টরটা? অবশ্যই বাসা থেকে আঁকবো, বাসা থেকে কলেজ পর্যন্ত। তো এখানে বাসা থেকে না এঁকে আমি যদি আপনার বাসার অন্য কোনো জায়গা থেকে আঁকি, মানে ধরেন আপনার পাশে যে বাসা আছে ওইটা থেকে আঁকি, আপনার প্রতিবেশীর বাসা থেকে আঁকি, তাহলে কি এটা হবে? তো এটা যদি আপনার বাসা থেকে না আঁকি, আমি আপনার প্রতিবেশীর বাসা থেকে আঁকি, তাহলে কি এটা হবে? হবে না। আপনার বাসা থেকে আপনার কলেজের দূরত্ব আমার ভেক্টর রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে। সো আপনার পাদবিন্দুটা অবশ্যই আপনার বাসা হবে, এছাড়া অন্য কোনো জায়গা থেকে আঁকলে হবে না। তো এখানে কি আমার পাদবিন্দুটা ফিক্সড, সেজন্য এটাকে আমি কি বলতেছি? সীমাবদ্ধ ভেক্টর। সেম আপনার স্কুলের দূরত্ব বললে আপনার পাদবিন্দু কোথায়? আপনার বাসা, ফিক্সড, সেজন্য এটা কি সীমাবদ্ধ ভেক্টর, অন্য কোনো বিন্দু হইতে পারবে না, সেজন্য এগুলাকে আমি কি বলতেছি? সীমাবদ্ধ ভেক্টর। সেম ভাবে আপনাকে যদি গ্রাফে বলে কোনো সময় যে 3,2 বিন্দু, এটার দূরত্ব কত, তার দূরত্বটা আমি সাধারণত মাপি কি 0,0 বিন্দু হতে বা মূল বিন্দু হতে। তাহলে এই যে মূল বিন্দু থেকে যে দূরত্বটা আমি বুঝাইতেছি এইটা, তো এটাও সবসময় মাপা হইতেছে মূল বিন্দু থেকে। মূল বিন্দু ছাড়া অন্য কোনো বিন্দুর সাপেক্ষে মাপা হয় না। সেই আপনাকে যদি গ্রাফেও কখনো বলে যে আমার 3,2 বিন্দু, এই বিন্দুর দূরত্ব কত, তো এটাও আমাদের মাপা হইতেছে কোন কিসে থেকে? এটাও মাপা হইতেছে আমাদের মূল বিন্দু থেকে। সব সময় মূল বিন্দু ছাড়া অন্য কোনো জায়গা থেকে কখনো দূরত্বটা মাপা হয় না, সেজন্য এটাকেও আমরা কি বলবো? সীমাবদ্ধ ভেক্টর বলবো। কারণ এটাও সবসময় মাপা হইতেছে কোথা থেকে? 0,0 মানে মূল বিন্দু থেকে। আচ্ছা, তো এখন আমরা দেখি সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর রাশি যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে সদৃশ ভেক্টর বলে। তো সদৃশ ভেক্টর কি? সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর রাশি যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে সদৃশ ভেক্টর বলে। যেমন দেখেন, আমি এখানে 5 নিউটন মানের একটা বল এঁকেছি, 10 নিউটন মানের একটা বল এঁকেছি আর 7 নিউটন মানের একটা বল এঁকেছি। তো তিনটা বলের দিক কোন দিকে? একই দিকে, সেজন্য এই তিনটা বলকে আমি কি বলতে পারি? সদৃশ ভেক্টর বলতে পারি।
তিনটা বলের পাদবিন্দু কোথায় হবে এইগুলা আমার কোনো মাথায় আনা উচিত না, কারণ এখানে পাদবিন্দুর কথা আমি বলিনি। তার মানে পাদবিন্দু কোথায় হইতেছে এগুলো আমি দেখবোই না। আমি দেখবো কি জাস্ট তিনটা রাশি একই হতে হবে। যেমন তিনটা আমি এটা 5 নিউটন, এটা 10 নিউটন, 7 নিউটন, তিনটেই কি দিয়েছি বল। তাহলে তিনটা যদি রাশি একই টাইপের হইতে হবে, বল হলে তিনটাই বল হইতে হবে, বেগ হলে সবগুলোই বেগ হইতে হবে, সরণ হলে সবগুলো সরণ হইতে হবে। একটার সাথে অন্যটা মিলবে না, মানে একটা সরণ আর একটা বেগ নিলে হবে না। তিনটা বেগ নিলে তিনটাই বেগ নিলে তিনটাই বেগ, আর বল নিলে তিনটাই বল। সমজাতীয় হইতে হবে, মানে একই জাতীয় হতে হবে। আর দ্বিতীয় আরেকটা জিনিস যে একই দিকে কাজ করতে হবে, তাইলে আমি এটাকে সদৃশ ভেক্টর বলতে পারবো। সদৃশ ভেক্টরের শর্ত এটা দুইটা, একটা হচ্ছে আমার সমজাতীয় মানে একই জাতীয় হতে হবে, আর দুই নাম্বারটা হচ্ছে একই দিকে ক্রিয়া করতে হবে। বিসদৃশ ভেক্টর কি উল্টাটা, সমজাতীয় কিন্তু তার বিপরীত দিকে কাজ করবে, তাইলে এটাকে আমি কি বলতেছি, বিসদৃশ ভেক্টর। তো সমজাতীয় দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে ওটাকে আমি কি বলবো, বিসদৃশ ভেক্টর। যেমন ধরেন আমার এ ভেক্টর আছে এদিকে, এ ভেক্টর এদিকে, বি ভেক্টর এদিকে, তাহলে এখানে এ বি কি, এ বি হচ্ছে আমার সদৃশ ভেক্টর। আর যদি এ ভেক্টর এদিকে কিন্তু আমার বি ভেক্টর এদিকে থাকে, তাহলে আমি কি বলবো, এ আর বি হচ্ছে বি সদৃশ ভেক্টর। তো এইখানে এ বি হচ্ছে আমার সদৃশ ভেক্টর, কারণ দুইটার দিক একই দিকে এবং অবশ্যই সমজাতীয় হতে হবে। আর এখানেও সমজাতীয় হতে হবে, কিন্তু দিক কোন দিকে, বিপরীত দিকে, ওইটাকে আমি বলবো বিসদৃশ ভেক্টর। তো আমার সমান ভেক্টর কি ওটা এখন দেখে ফেলি, যে সমজাতীয় দুইটা ভেক্টরের মান যদি সমান হয় এবং তাদের দিক যদি একই দিকে হয়, তবে তাদেরকে আমি কি বলি, সমান ভেক্টর বলি। তো সমজাতীয় দুইটা ভেক্টর যদি থাকে, যেমন দুইটাই বল অথবা দুইটাই যদি বেগ থাকে এবং তাদের দিক যদি একই দিকে হয়, তবে তাদেরকে আমি কি বলবো, সমান ভেক্টর বলবো। সমজাতীয় দুইটা ভেক্টরের শুধুমাত্র যদি মান সমান এবং দিক একই দিকে হয়, তাহলেই তাদেরকে আমি সমান ভেক্টর বলি। যেমন ধরেন আমি 5 নিউটনের একটা বল নিলাম এইটা, আর সেম 5 নিউটনের সমান এই রেখাটার দৈর্ঘ্য যতটুকু, এটা যদি ততটুকু করে আরেকটা রেখা টেনে ওটার মাথায় তীর চিহ্ন দিই এবং একই দিকে, তাহলে এটাও 5 নিউটনের হবে। তো আমার সমান ভেক্টর কার উপর নির্ভর করে না, পাদবিন্দুর উপর নির্ভর করে না। পাদবিন্দু আমি কোথায় নিয়েছি তার উপর সমান ভেক্টর নির্ভর করে না। আমি কি দেখবো, জাস্ট আমি দেখবো দুইটা কি সমজাতীয় নাকি, মানে বল হলে দুইটাই বল, বেগ হলে দুইটাই বেগ। তারপর দেখবো যে একই দিকে কাজ করতেছে নাকি এবং ওদের মান সমান নাকি। মান সমান মানে কি, রেখার দৈর্ঘ্য সমান নাকি, আর হচ্ছে একই দিকে কাজ করতেছে নাকি। তো তিনটা জিনিস দেখবো, সমজাতীয় নাকি, তারপর হচ্ছে মান সমান নাকি, আর লাস্টে হচ্ছে আমার দিক একই নাকি। যে তিনটা মেনে চলে ওদেরকে আমি তাহলে ওদেরকে আমি কি বলবো, সমান ভেক্টর বলবো। আচ্ছা, এরপর আমরা দেখি যে ঋণাত্মক বা বিপরীত ভেক্টর কাকে বলে। তো নির্দিষ্ট দিক বরাবর কোন ভেক্টরকে ধনাত্মক ধরলে তার বিপরীত দিকে সমমানের সমজাতীয় ভেক্টরকে ঋণাত্মক বা বিপরীত ভেক্টর বলে। তো ধরেন আমার কাছে এ একটা ভেক্টর রাশি ছিল এবং এ ভেক্টর যে দিককে, ওই দিককে আমি ধনাত্মক ধরে নিয়েছি। এ ভেক্টর যেদিকে, ওই দিককে আমি ধনাত্মক ধরে নিয়েছি। তাহলে তার বিপরীত দিকে সমমানের, আর ভেক্টরটা কি হইতে হবে, সমজাতীয় হইতে হবে। দুইটা ভেক্টর একই রকম হইতে হবে, মানে বেগ হলে দুইটাই বেগ, বল হলে দুইটাই বল। সমজাতীয় না হলে আমাদের ঋণাত্মক বা বিপরীত ভেক্টর হবে না। তাহলে সমজাতীয় যদি হয়, তাহলে এ ভেক্টর যেদিকে গিয়েছে ওটাকে যদি আমি ধনাত্মক ধরি, তাহলে এ ভেক্টরের সমান যদি আরেকটা ভেক্টর থাকে বি, কিন্তু এটার দিক যদি এ ভেক্টরের বিপরীত দিকে হয়, তাহলে আমি এটাকে বলবো এর বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। তাই এ ভেক্টরের সমান হইতে হবে আর দিক বিপরীত হতে হবে। এখানে কিন্তু পাদবিন্দুর কোনো কিছু বলা নেই, আমি চাইলে এই বি ভেক্টরটাকে এখানে না রেখে এইখানেও রাখতে পারতাম, ওইটাও আমার ঋণাত্মক বা বিপরীত ভেক্টরই হইতো। তো পাদবিন্দু কোথায় হবে, এখানে ওইটাও নির্দিষ্ট না। তো আমি এখানে কি দেখবো, যে সমজাতীয় কিনা, তারপর হচ্ছে মান সমান কিনা, আর হচ্ছে বিপরীত হইতে হবে। সমান ভেক্টরে হচ্ছে মান সমান, সমজাতীয় আর দিক একই দিকে। এখানে ওই দুইটা মান আছে, প্রথম দুইটা সমজাতীয়, মান সমান, আর দিকটা কি, দিকটা শুধু বিপরীত দিকে। তো সমান ভেক্টর আর বিপরীত ভেক্টরের ভিতরে আমাদের এইটুকুই পার্থক্য, যে শুধু দিকটা বিপরীত দিকে। আচ্ছা, তো আমরা এখন দেখি সমরেখ ভেক্টর কি। তো দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে, তবে তাদেরকে আমি সমরেখ ভেক্টর বলতেছি। তো এখানে দেখেন আমি তিনটা ভেক্টর এঁকেছি, একটা এ ভেক্টর, একটা বি ভেক্টর আর একটা সি ভেক্টর। তো
তো দুইটা বা তার বেশি ভেক্টর যদি একই সরলরেখা বরাবর থাকে বা পরস্পর সমান্তরাল থাকে তবে তাদেরকে আমি সমরেখ ভেক্টর বলি। তো এখানে দেখা যাইতেছে যে এ ভেক্টর আর বি ভেক্টর একই সরলরেখা বরাবর আছে। আমি যদি এদেরকে যোগ করে দিই, যোগ করলে দেখা যাবে কি ওরা একই সরলরেখার উপরে পড়েছে। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর যেহেতু একই সরলরেখা বরাবর আছে, তাহলে এদেরকে আমি কি বলতে পারি? সমরেখ ভেক্টর বলতে পারি। আবার সি ভেক্টর যদি লক্ষ্য করি, তাহলে সি ভেক্টরটা আবার এ ভেক্টর আর বি ভেক্টরের সাথে কি আছে? সমান্তরালে আছে, সমান্তরাল আছে। সেজন্য সি ভেক্টরকেও আমি কি বলতে পারি? সমরেখ ভেক্টর বলতে পারি। তো সমরেখ ভেক্টর হওয়ার শর্ত কয়টা? দুইটা, হয় এটা একই সরলরেখা বরাবর থাকবে অথবা সমান্তরাল থাকবে। বি ভেক্টর হচ্ছে এ ভেক্টরের সাথে একই সরলরেখা বরাবর আছে, সেজন্য সমরেখ ভেক্টর। আর সি ভেক্টর হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের সাথে সমান্তরালে আছে, সেজন্য সমরেখ ভেক্টর। তার মানে হচ্ছে যদি সমান্তরাল থাকে তাহলেও সমরেখ ভেক্টর, আর একই সরলরেখা বরাবর থাকলেও সমরেখ ভেক্টর। তারপর আমাদের কি আছে? সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর কি? দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থিত হয় তবে তাদেরকে সমতলীয় ভেক্টর বলা হয়। এখন সমতলটা কি? সমতল হচ্ছে একই তলে থাকবে। এখন তল কি? তল হচ্ছে যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নেই, তাকে আমরা জানি তল বলে। তো দুই বা ততোধিক ভেক্টর। তো আমাদের সমতলীয় ভেক্টর কি? দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থিত হয় তবে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে। যেমন এখানে আমি ডি, ই আর এফ ভেক্টর এঁকেছি। এই তিনটা ভেক্টর আমাদের মূলত কি একই সমতলে আছে। কোন সমতলে? এই বোর্ডের সমতলে। আমি যে বোর্ডে লিখতেছি এই বোর্ডের সমতলে আছে, সেজন্য এই ডি, ই, এফ ভেক্টরকে আমি সমতলীয় ভেক্টর বলতে পারি। এখন তল জিনিসটা কি? তল হচ্ছে যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নেই। অর্থাৎ যার ক্ষেত্রফল আছে কিন্তু আয়তন নেই। উচ্চতা না থাকলে কি থাকবে না? আয়তন থাকবে না। কারণ আমরা জানি আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। উচ্চতা যদি 0 হয় তার মানে ওর আয়তন নেই। আর ক্ষেত্রফল কি? শুধু দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে ওর ক্ষেত্রফল আছে। তো এই বোর্ডের যদি আমি এই পাশের কথা চিন্তা করি, তাহলে দেখা যেতেছে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু কোনো উচ্চতা নাই। তো সেজন্য এটাকে আমি কি বলবো? এটাকে বলবো আমি একটা তল। আর এই যে ডি, ই, এফ ভেক্টর যে আমি এঁকেছি, এই তিনটা ভেক্টরই কোন তলের উপরে? বোর্ডের তলের উপরে, বা একই তলে আছে, সমতলে আছে, সেজন্য এই তিনটা ভেক্টরকে আমি সমতলীয় ভেক্টর বলতে পারি। সেম ভাবে এই তিনটা ভেক্টরও কিন্তু সমতলীয় ভেক্টর, এবং এই 6টা ভেক্টরও সমতলীয় ভেক্টর। এই 6টা ভেক্টর যদি আমি চিন্তা করি, তাহলে 6টা ভেক্টরই সমতলীয় ভেক্টর। কারণ এ বি সি ভেক্টরটা আমার বোর্ডের সমতলে, মানে এই দৈর্ঘ্য এবং এই প্রস্থের ভিতরে আছে। আবার ডি, ই, এফ ভেক্টরটাও একই দৈর্ঘ্য এবং একই প্রস্থের ভিতরে আছে, মানে একই তলের উপরে আছে। সেজন্য এ বি সি আর ডি ই এফ সবগুলো ভেক্টরই আমার সমতলীয় ভেক্টর। তো একটা তলের উপরে আমি যে কয়টা ভেক্টর রাখতে পারবো ওই সবগুলোই আমার সমতলীয় ভেক্টর। আর সমরেখ ভেক্টর কি ছিল? যদি দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল অথবা একই সরলরেখার উপর অবস্থিত হয় তাদেরকে আমি সমরেখ ভেক্টর বলতেছি। তো সমরেখ ভেক্টর হওয়ার জন্য কি হবে? সমান্তরাল অথবা একই সরলরেখার উপর অবস্থিত, আর সমতলীয় হওয়ার জন্য একই তলের উপর অবস্থিত। আচ্ছা, তারপর আমরা দেখি যে সঠিক ভেক্টর কি। তো কোনো ভেক্টরের মান যদি শূন্য না হয়, যে ভেক্টরের মান শূন্য নয়, তাদেরকে সঠিক ভেক্টর বলা হয়। তো আমি এ ভেক্টরের বাইরে মডুলাস চিহ্ন দিয়ে কি বুঝাইছিলাম? যে এটা হচ্ছে এ ভেক্টরের মান। তো কোনো একটা ভেক্টর যদি আমার এ ভেক্টর হয় এবং ওইটার মান যদি শূন্য না হয়, তাহলে এটাকে আমি কি বলবো? সঠিক ভেক্টর বলবো। কোনো ভেক্টরের মান যদি শূন্য না হয় তবে তাকে সঠিক ভেক্টর বলা হয়। যেমন এই ধরনের আমি একটা ভেক্টর রাখলাম। তো এই ভেক্টরের আমি বলেছিলাম যে কোনো যে রেখা দিয়ে আমি ভেক্টর প্রকাশ করতেছি ওইটার দৈর্ঘ্যটাই মূলত আমার ওই ভেক্টরের মান নির্দেশ করতেছে। তো দেখা যাইতেছে এই এ ভেক্টর যদি এটা হয়, এই এ ভেক্টরের কি আছে? একটা দৈর্ঘ্য আছে। দৈর্ঘ্য আছে মানে ওর একটা মান আছে। তাহলে মান কি ওর? মান ওর 0 না, যে কোনো একটা মান ওর আছে, সেজন্য এটাকে আমি কি বলবো? সঠিক ভেক্টর। তো কোনো ভেক্টরের মান যদি শূন্য না হয় তবে তাকে কি বলে? সঠিক ভেক্টর বলে। আর উল্টাটা, কোনো ভেক্টরের মান যদি শূন্য হয় তবে তাদেরকে নাল ভেক্টর বলে। শূন্য না হলে সঠিক ভেক্টর, আর শূন্য হলে নাল ভেক্টর। তো আমার কোনো ভেক্টরের মান, মানে এ ভেক্টর মডুলাস দিয়ে আমি কি বুঝিয়ে দিয়েছি? এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান যদি শূন্য হয় তবে তাকে কি বলবো? আমি নাল ভেক্টর বলবো। আর নাল ভেক্টরকে প্রকাশ করা হয় কিভাবে? এই যে এটা হচ্ছে আমার কি? নাল ভেক্টর। নাল ভেক্টর, এইভাবে আমি নাল ভেক্টরকে প্রকাশ করি একটা বিন্দু দিয়ে। তো এখানে আপনাদের বইয়েই লেখা আছে যে নাল ভেক্টরের পাদবিন্দু আর শীর্ষবিন্দু একই বিন্দুতে হবে। তার মানে এটা শুরু হয়েছে এখান থেকে, আর এইটার মতো একটা দৈর্ঘ্য নাই ওর, ও শেষও হয়ে গেছে এখানে। মানে যেখানে ওর পাদবিন্দু ওইখানেই ওর শীর্ষবিন্দু, মানে পাদবিন্দু আর শীর্ষবিন্দু কোথায়? একই জায়গায়। সেজন্য এটাকে আমি কি বলবো? নাল ভেক্টর বলবো। ওর কোনো দৈর্ঘ্যই নাই।
দৈর্ঘ্য থাকলে তো ওর একটা মান থাকবে। আমি আগেই বলেছিলাম যে দৈর্ঘ্য হচ্ছে আমার মান নির্দেশ করতেছে ভেক্টরের, তো ওর দেখা যাইতেছে কোনো দৈর্ঘ্যই নাই, তার মানে ওর মান নাই। মান কি? 0। ওর পাদবিন্দু যেখানে, ওর শীর্ষবিন্দু ওইখানে, মানে একই জায়গায় ও শেষ হয়ে গেছে, ওর কোনো দৈর্ঘ্য নাই। দৈর্ঘ্য নাই মানে মান নাই, মান নাই মানে মান 0, সেজন্য ওকে আমি নাল ভেক্টর বলতেছি। তো সঠিক ভেক্টর যার মান 0 না, নাল ভেক্টর যার মান 0। তারপর আমরা দেখি যে একক ভেক্টর কাকে বলে। তো কোনো ভেক্টরের মান যদি একক হয় বা এক হয়, তাকে আমি একক ভেক্টর বলতেছি। তার মানে একক ভেক্টরের মান কত হবে? মান হবে 1। কোনো ভেক্টরের মান যদি এক হয় বা একক হয়, তবে তাকে একক ভেক্টর বলা হয়। কোনো ভেক্টরের মান যদি 0 না হয়, তবে ওই ভেক্টর রাশিকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরটির দিকে যে একক ভেক্টর পাওয়া যায় তাকেই ওই ভেক্টরটির দিকে যে ভেক্টর পাওয়া যায় তাকেই একক ভেক্টর বলা হয়। তো আমাদের যদি সংজ্ঞাতে আসে, আমি এই দুইটাই দেওয়ার ট্রাই করব। কোনো ভেক্টরের মান যদি একক হয় তবে তাকে একক ভেক্টর বলা হয়, এবং কোনো ভেক্টরের মান যদি 0 না হয়, তবে ওই ভেক্টর রাশিকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরটির দিকে যে ভেক্টর পাওয়া যায় তাকেই একক ভেক্টর বলা হয়। একটা উদাহরণ দিয়ে লাস্টের কথাটা বুঝি। ধরেন আপনার কাছে 5 নিউটন মানের একটা বল আছে, এখন আপনার চাই হচ্ছে 1 নিউটন মানের বল, কিন্তু 5 নিউটনটা যেদিকে, ওই দিকে আমার 1 নিউটন মানের একটা বল লাগবে। তাহলে আপনি সিম্পল কি করবেন, এই 5 নিউটনকে আপনি 5 দিয়ে ভাগ করে দিবেন, তাইলেই তো আপনি 1 নিউটন পেয়ে গেলেন। এইখানে কিন্তু ওই জিনিসটাই বলা হয়েছে, কোনো ভেক্টরের মান যদি 0 না হয়, যেমন এইখানে ভেক্টরটা কি ছিল আমার 5 নিউটনের বল, মানে 5 নিউটন হচ্ছে আমার একটা ভেক্টর রাশি। ওই ভেক্টর রাশিকে আমি কি করছি, তার মান দিয়ে ভাগ করছি, যে তার মান ছিল কত? 5 নিউটন ছিল আমার একটা ভেক্টর যেটার দিকও আছে, কিন্তু 5 হচ্ছে শুধু সেই ভেক্টর রাশিটার মান। তাই কোনো ভেক্টর রাশিকে যদি আমি তার মান দিয়ে ভাগ করি, তাহলে ওই ভেক্টরটা যেদিকে, ওই দিকেই আমি আরেকটা ভেক্টর রাশি পাই, ওইটাকে আমি কি বলতেছি? একক ভেক্টর বলতেছি। তার মানে ওইটার মান কত হয়ে যায়? 1 হয়ে যায়। তাই কোনো ভেক্টর রাশিকে ওর মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের দিকে যে আমি ছোট ভেক্টর পাবো, মানে ওই দিকে যে ভেক্টরটা পাবো, ওইটাকে আমি কি বলবো? একক ভেক্টর বলবো। তো আমার সিম্পল সংজ্ঞা, কোনো ভেক্টরকে আমি কি করব, কোনো ভেক্টরকে ওর মান দিয়ে ভাগ করব, তাহলেই আমি ওই ভেক্টরের দিকে একটা একক ভেক্টর পেয়ে যাব। এখন ধরেন আপনার কাছে a নামক একটা ভেক্টর আছে, এখন আপনাকে a ভেক্টরের একক ভেক্টর বের করতে বলছে। তাহলে আপনি কি করবেন, এই a ভেক্টরকে a ভেক্টরের মান দিয়ে ভাগ করে দিবেন, তাহলে একক ভেক্টর পেয়ে যাবেন। আর একক ভেক্টরকে প্রকাশ করা হয় কিভাবে? এইভাবে, যে যেই হরফ আমার কাছে আছে, ওই হরফের আমি ছোট হাতের অক্ষর লিখব এবং উপরে একটা ক্যাপ বা হ্যাট চিহ্ন দিয়ে দিব, এটাকে আলাদা করে বলা হয় এ ক্যাপ। ঠিক আছে? তো এ ক্যাপ হচ্ছে কি আমাদের এ ভেক্টরের একক ভেক্টর। তো আমার কি কোনো ভেক্টরকে ওর মান দিয়ে ভাগ করলে আমি ওই ভেক্টরের দিকে যে ভেক্টর পাবো, ওইটাই হচ্ছে আমার একক ভেক্টর। কোনো ভেক্টরকে ওর মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের দিকে যে ভেক্টর পাওয়া যায় তাকেই একক ভেক্টর বলা হয়। আর এখানে একটা কথা বলে দিয়েছে যে মানটা কি হইতে পারবে না, কখনো 0 হইতে পারবে না। তার মানে নাল ভেক্টরের কখনো একক ভেক্টর বের হবে না। কারণ দেখেন, যদি মান 0 হয়ে যায়, তাহলে এটা করলে নিচে কি আসে? নিচে কি 0 আসে না? 0। এটা তো অসংজ্ঞায়িত জিনিস আমাদের, সেজন্য মান কখনো 0 আসতে পারবে না। কারণ মান যদি 0 আসে, তার মানে আমার নিচে 0, আর নিচে 0 আসলে কি? অসংজ্ঞায়িত। তার মানে ভেক্টরের মান কখনো 0 হতে পারবে না। যদি মান 0 হয়, ওটার একক ভেক্টর নাই। যদি মান 0 না হয়, তখনই তার একক ভেক্টর আছে। আচ্ছা, তো এখন আমরা দেখি যে অবস্থান ভেক্টর কাকে বলে। তো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। তো আমরা এখানে দুইটা অক্ষ নিয়েছি, একটা x অক্ষ আর একটা y অক্ষ, কিন্তু আমরা সামনে পড়বো যে অক্ষ আসলে তিনটা, x y z। একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর, একটা প্রস্থ বরাবর এবং আরেকটা উচ্চতা বরাবর। তো এখন আমরা দুটো নিয়ে আলোচনা করতেছি যে x আর y অক্ষ আছে। এখন আপনার কাছে একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটা কি? একটা বিন্দু দেওয়া আছে 3,2 আর একটা বিন্দু দেওয়া আছে 4,1। এখন এই যে 3,2 বিন্দুর যে অবস্থান, এটা আমি কোত্থেকে মাপছি? 0,0 বিন্দু থেকে মাপছি। এদিকে 3 ঘর গিয়েছি, উপরে 2 ঘর গিয়েছি, তখন আমি এই বিন্দু পেয়েছি। তো মূল বিন্দু থেকে আমি দূরত্বটা মাপছি এটা, আর 4,1 বিন্দুরও সেম ভাবে আমি মূল বিন্দু থেকে দূরত্ব মাপছি। তো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান আমি বের করতেছি, কার সাপেক্ষে? ওর সাপেক্ষে। সেজন্য এটাকে আমি কি বলবো? অবস্থান ভেক্টর বলবো। তো যে ভেক্টর দিয়ে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে আমি অন্য কোনো বিন্দুর অবস্থান প্রকাশ করতে পারতেছি, ওইটাকে আমি বলতেছি কি? অবস্থান ভেক্টর। তো এখানে যদি আমি এটাকে নাম দিয়ে দেই OP, তাহলে OP ভেক্টর একটা অবস্থান ভেক্টর, P বিন্দুর অবস্থান ভেক্টর, আর OQ হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর।
তো এইভাবে কোনো বিন্দুর অবস্থান আমি মূল বিন্দুর সাপেক্ষে যদি বের করি তাহলে সেটাকে আমি অবস্থান ভেক্টর বলবো। আর অবস্থান ভেক্টরটা অনেকটা সীমাবদ্ধ ভেক্টর, এক টাইপের সীমাবদ্ধ ভেক্টর। কারণ মনে করে দেখেন সীমাবদ্ধ ভেক্টর আমি কি করেছিলাম, যে ওর পাদবিন্দু ইচ্ছামতো পছন্দ করা যাবে না, পাদবিন্দু ইচ্ছামতো পছন্দ করা যাবে না। এখানেও কিন্তু তাই, পাদবিন্দু হিসেবে সবসময় মূল বিন্দুকে আমি ফিক্সড রাখতে হইতেছে। কারণ আমি সংজ্ঞায় বলে দিছি যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, তার মানে পাদবিন্দু সবসময় কোনটা হবে, মূল বিন্দু হবে। আমি ইচ্ছামতো পছন্দ করতে পারবো না, সেই জন্য এখানে পাদবিন্দু হচ্ছে মূল বিন্দু। আর মূল বিন্দুর সাপেক্ষে যে অবস্থান আমি নির্ণয় করতেছি যে ভেক্টর দিয়ে, ওটাকে আমি বলতেছি অবস্থান ভেক্টর। আর অবস্থান ভেক্টরের আরেকটা নাম হচ্ছে আমাদের ব্যাসার্ধ ভেক্টর। অবস্থান ভেক্টরের আরেকটা নাম কি, ব্যাসার্ধ ভেক্টর। তো মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় ওইটাকে বলতেছি অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরের আরেক নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। আচ্ছা, তো এরপর আমরা দেখি যে সরণ ভেক্টর কি। তো এর আগে আমরা অবস্থান ভেক্টর পড়লাম। তো সরণ ভেক্টর হচ্ছে কোন বিন্দুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে আমি সরণ ভেক্টর বলতেছি। সিম্পল কথা, আগে একটা বিন্দুতেও ছিল, এখন অন্য বিন্দুতে চলে গেছে, মাঝে যে দূরত্বটা ওইটাকেই তো আমি সরণ বলি। সরণ একটা ভেক্টর রাশি, ওইটাকে আমি সরণ বলি। তাহলে এইখানে ওর আগে যে অবস্থান ছিল আর এখন যে অবস্থানে আসছে, দুইটার মধ্যবর্তী যে পার্থক্য, ওইটাকে আমি বলতেছি সরণ ভেক্টর। তো সাপোজ ধরেন আগে একজন ব্যক্তি ছিল, ওই ওই এই বিন্দুতে ছিল, পরবর্তীতে ওই বিন্দু থেকে বি বিন্দুতে চলে গেছে। তাহলে আমি তো অবস্থান ভেক্টর সবসময় মূল বিন্দু থেকে হিসাব করি, 0 0 থেকে। তাহলে এই মূল বিন্দু থেকে যদি আমি এ বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করি, তো ওইটা আসবে আর আই ভেক্টর। ভেক্টর দিয়ে দিই আর আই ভেক্টর, এই সবগুলোর উপরও ভেক্টর হবে। তাহলে মূল বিন্দু থেকে আমি প্রথমে কি নির্ণয় করলাম, এ বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করলাম, এটা হচ্ছে আর আই। তারপর ও আবার এ বিন্দু থেকে যে বি বিন্দুতে চলে গিয়েছে, বি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করলাম আর এফ। তো এইটাকে আমি বলবো আদি অবস্থান ভেক্টর, আগেও এই বিন্দুতে ছিল, এই বিন্দুর অবস্থান ভেক্টর কত, আর আই ভেক্টর, আদি অবস্থান ভেক্টর। এবং তারপর ও সবশেষে বি বিন্দুতে চলে গেল, বি বিন্দুর অবস্থান ভেক্টর কত, আর এফ ভেক্টর। এখন এই আর এফ ভেক্টর থেকে যদি আমি আর আই ভেক্টর বিয়োগ করে দিই, তাহলে আমি সরণ ভেক্টর পাবো। আমি শেষে একটা কথা বলেছি যে শেষ অবস্থান ভেক্টর হতে যদি আমি আদি অবস্থান ভেক্টর বিয়োগ করি, তাহলে সরণ ভেক্টর পাওয়া যাবে। তার মানে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর যে পরিবর্তন হয়েছে ওইটাকে আমি সরণ ভেক্টর বলবো। কথা হচ্ছে যে শেষ অবস্থান ভেক্টর হতে আদি অবস্থান ভেক্টর যদি আমি বিয়োগ করি, তাহলে সরণ ভেক্টর পাবো। আর এফ মাইনাস আর আই, শেষ অবস্থান ভেক্টর থেকে আদি অবস্থান ভেক্টর বিয়োগ, তাহলে আমি সরণ ভেক্টর পেয়ে গেলাম। এটা আমাদের ম্যাথ করতে অনেক কাজে লাগে সরণ ভেক্টরটা। আচ্ছা, তারপর আমরা দেখে ফেলি যে বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর কি। তো সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান যদি অপরটির বিপরীত সংখ্যা হয়, তবে তাদেরকে বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর বলা হবে। তো দেখি আমরা, যদি আমার কাছে একটা বল থাকে 7 নিউটনের এবং একই দিকে এবং সমজাতীয়, মানে এটা বল হলে এটাও কি হইতে হবে, এটাও বল হইতে হবে। যদি আমি সমজাতীয় একটা ভেক্টর নেই এবং ওইটার মান হয় 1/7, তাহলে এটাকে বলবো এটার আমি বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর। এটা নিয়ে অনেকের ভেজাল লাগে যে বিপরীত না, কিন্তু এটা কি বিপ্রতীপ ভেক্টর। এটাতে কি হবে, যে সমজাতীয় দুইটা ভেক্টর থাকবে, একই জাতীয় দুইটা ভেক্টর থাকবে এবং একটার মান আরেকটার বিপরীত সংখ্যা হবে, মানে ভগ্নাংশ আকারে বিপরীত সংখ্যা হবে। তো সমজাতীয় দুইটা ভেক্টর, সমজাতীয় দুইটা সমান্তরাল ভেক্টরের একটার মান যদি অপরটার বিপরীত সংখ্যা হয়, তবে তাদেরকে আমি বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর বলবো। সমজাতীয় দুইটা ভেক্টরের একটার মান যদি আরেকটার বিপরীত সংখ্যা হয়, তবে তাদেরকে আমি কি বলবো, বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর বলবো। তো সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান যদি অপরটির বিপরীত সংখ্যা হয়, তবে তাদেরকে আমি বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর বলতেছি। যে একটা উদাহরণ আমি দিয়ে দিয়েছি, এটাই হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। মান কি হবে, বিপ্রতীপ বা মান কি হবে, বিপরীত সংখ্যা হবে, মান কি হবে, বিপরীত সংখ্যা হবে। তো আজকে এই পর্যন্তই। আমরা হলো পরের ক্লাসে ভেক্টর যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।